আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। নির্বাচন যত বিলম্ব হবে, জনমনে উদ্বেগ ও সংখ্যা তত বাড়বে বললেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। বগুড়ায় একদিনের ব্যবধানে পেঁয়াজের দামে বড় পতন, কেজিতে ৩০ থেকে ৩৫ টাকা কমে যাওয়ায় ব্যবসায়ীরা লোকসান গুনছেন। আসন্ন ভোটের জোটে দৃশ্যমান কোনো গতি নেই। বিএনপি বা জামায়াতের সঙ্গে না ঘেঁষে এনসিপির ঝোঁক তৃতীয় শক্তি দাঁড় করা নয়। ইটনায় এক যুবদল নেতার বিরুদ্ধে ৩টি বাড়িতে হামলা ও লুটপাট চালানোর গুরুতর অভিযোগ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো। এখন জানাবো বিস্তারিত খবর। নির্বাচন যত বিলম্ব হবে, জনমনে উদ্বেগ ও সংখ্যা তত বাড়বে বললেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার তারিখ নির্বাচন কমিশন বারবার পরিবর্তন করায় জনমনে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেছেন, নির্বাচন প্রক্রিয়া যত বিলম্বিত হবে, জনমনে ততই উদ্বেগ ও সংখ্যা বাড়তে থাকবে। সরকার এবং নির্বাচন কমিশন এই বিষয়ে দায়িত্বশীলতার পরিচয় দিতে ব্যর্থ হচ্ছে। নির্বাচন কমিশনের সমালোচনা করে তিনি বলেন, নির্বাচন কমিশন পূর্বে চলতি মাসের ৭ বা ৮ তারিখের দিকে তফসিল ঘোষণার কথা বলেছিল। পরবর্তীতে শোনা যায় ১১ তারিখের কথা, কিন্তু এখন তারা নির্বাচনের তারিখ নিয়ে কোনো সুনির্দিষ্ট কথা বলতে চাইছে না, যা পুরো প্রক্রিয়াটিকে একটি অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। মাহমুদুর রহমান মান্নার স্পষ্ট দাবি, রোজার আগেই নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করতে হবে, অন্যথায় পরিস্থিতি আরও জটিল হতে পারে। হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রসঙ্গে মাহমুদুর রহমান মান্না তার অসাধারণ অবদানের কথা স্মরণ করেন। তিনি বলেন, এই দেশের গণতান্ত্রিক আন্দোলনে বেগম জিয়ার অবদান অবিস্মরণীয়। তিনি জীবনে অনেক নির্যাতন সহ্য করেছেন। তার বর্তমান শারীরিক অবস্থার কারণে সবার মধ্যে একটি সংখ্যা কাজ করছে। আমরা আশা করি তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন এবং নির্বাচন সঠিক সময়ে অনুষ্ঠিত হোক। নির্বাচনী সমঝোতা বা জোটের সম্ভাবনা নিয়ে মাহমুদুর রহমান মান্না বলেন, গত ১৫ বছরের আন্দোলনে বিএনপি সহ অন্যান্য দল আমাদের সঙ্গে ছিল এবং আলাপ আলোচনা অব্যাহত আছে। তবে এখনও পর্যন্ত কারো সঙ্গেই কোনো নির্বাচনী সমঝোতা চূড়ান্ত হয়নি। তিনি আরও জানান, তারা এককভাবে কোনো কিছু করতে চান না, বরং সম্মিলিতভাবে কাজ করার মাধ্যমে গণতন্ত্রকে ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেন। বগুড়ার একদিনের ব্যবধানে পেঁয়াজের দামে বড় পতন, কেজিতে ৩০ থেকে ৩৫ টাকা কমে যাওয়ায় ব্যবসায়ীরা লোকসান গুনছেন। বগুড়ার পাইকারি ও খুচরা বাজারে মাত্র একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম প্রতি কেজিতে ৩০ থেকে ৩৫ টাকা কমে গেছে। হঠাৎ করে এই দরপতনে ব্যবসায়ীরা বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন। ব্যবসায়ী নেতারা বলছেন, সরকারের পক্ষ থেকে হঠাৎ করে এলসি খোলার খবরে ভারতীয় পেঁয়াজ বাজারে ঢুকে পড়ার আশঙ্কায় ব্যবসায়ীরা তড়িঘড়ি করে দাম কমিয়ে পণ্য বিক্রি করছেন। যদিও এই দরপতনে ক্রেতাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে, কিন্তু ব্যবসায়ীদের প্রতি কেজিতে ৩০ থেকে ৩৫ টাকা লোকসান হচ্ছে। বগুড়া শহরের রাজাবাজার ও ফতেয়ালী বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, গত শনিবারও মানভেদে প্রতি কেজি নতুন পেঁয়াজ বিক্রি হয়েছিল ১০৫ থেকে ১১০ টাকা এবং পুরাতন পেঁয়াজ বিক্রি হয়েছিল ১১৫ থেকে ১২০ টাকা দরে। কিন্তু রোববার সেই দাম কমে নতুন পেঁয়াজ বিক্রি হয় ৮০ থেকে ৭০ টাকা এবং পুরাতন পেঁয়াজ বিক্রি হয় ৭০ থেকে ৮০ টাকায়। খুচরা বাজারে অবশ্যই এর চেয়ে প্রতি কেজিতে ৫ থেকে ১০ টাকা বেশি দাম রাখা হচ্ছে। বগুড়ার কাঁচামাল ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন ধরে ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ ছিল। পাশাপাশি সরবরাহ কম থাকায় বগুড়ার হাট বাজারে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছিল না। প্রতিদিন প্রায় ৫ টন পেঁয়াজের স্বাভাবিক চাহিদা থাকলেও দাম নিয়ন্ত্রণের বাইরেই ছিল। এমনকি নতুন পেঁয়াজ বাজারে এলেও দাম তেমন কমেনি। কিন্তু পেঁয়াজ আমদানির এলসি খোলার খবরে একদিনেই দামে বড় ধরনের পরিবর্তন এসেছে। শহরের সুলতানগঞ্জ পাড়ার খুচরা ব্যবসায়ী লিখন শেখ জানান, একদিনে পেঁয়াজের দাম অনেক কমে যাওয়ায় ক্রেতারা খুশি হলেও ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অন্যদিকে তাটনার পাড়ার গৃহবধূ উম্মে কুলসুম জানান, একদিনের ব্যবধানে দাম কমে যাওয়ায় তারা ভীষণ খুশি। ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি তাদের দেখার বিষয় নয় বলেই মন্তব্য করেন তিনি। আসন্ন ভোটের জোটে দৃশ্যমান কোনো গতি নেই। বিএনপি বা জামায়াতের সঙ্গে না ঘেঁষে এনসিপির ঝোঁক তৃতীয় শক্তি দাঁড় করানোই।
জাতীয় সংসদ নির্বাচনের তফসিল সপ্তাহ শেষ হওয়ার আগেই ঘোষণা হতে পারে। এরপর রাজনৈতিক দলগুলো পুরোদমে ভোটের প্রচারে ঝাঁপিয়ে পড়বে। তবে এখনও পর্যন্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে ভোটের মেরুকরণের ক্ষেত্রে কোনো বড় ধরনের নড়াচড়া চোখে পড়ছে না। ক্ষমতায় যাওয়ার পথ পাকা করার কৌশলে ভোটের আগে জোট করার আলাপ বরাবরই ছিল, তবে সেই আলাপ যেন কোনো পরিণতিতে গোড়াচ্ছে না। ছোট কয়েকটি দল সম্মিলিতভাবে নির্বাচনে অংশ নেওয়ার কথা বলে গেলেও প্রথাগত নির্বাচনী জোটের ঘোষণা আসেনি কোনো পক্ষ থেকেই। প্রধান তিনটি রাজনৈতিক শক্তি আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াত ইসলামী ও তাদের মিত্র দলগুলোর নেতাদের সঙ্গে কথা বলে মনে হচ্ছে নির্বাচনী জোট বলতে যা বোঝায় তা যে হচ্ছে না সেটা এখন অনেকটাই স্পষ্ট। আওয়ামী লীগ সরকার পতনের আগ পর্যন্ত বিএনপি ছোট ছোট অনেক দলকে নিয়ে যুগপৎ আন্দোলন চালিয়ে এসেছে। নির্বাচনের আলাপ শুরু হওয়ার পর থেকে দলটি রাজপথের মিত্রদের সঙ্গে নিয়ে নির্বাচনে অংশ নেওয়া এবং জয়ী হলে সম্মিলিতভাবে সরকার গঠনের কথা বলে আসছে। বিএনপি সূত্র বলছে, শরিকদের অবদানকে যথাযথভাবে মূল্যায়ন করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ, তবে সবার আগে নির্বাচনে জয়ী হওয়ার বিষয়টিকেই অগ্রাধিকার দিচ্ছেন দলের নীতি নির্ধারকরা। নীতি নির্ধারকদের ভাষ্য অনুযায়ী মিত্রদের সঙ্গে শুধু নির্বাচন কেন্দ্রিকই নয়, নির্বাচনের পরেও এই সম্পর্ক অটুট থাকবে এবং সবাইকে নিয়েই সরকার গঠন করা হবে। তবে এর আগে নির্বাচনে বিজয়ী হওয়াটা প্রধান লক্ষ্য, কারণ বিজয়ী না হলে সব চেষ্টাই বৃথা হয়ে যাবে। যদিও এরই মধ্যে নির্বাচন সামনে রেখে বিএনপির মনোনয়ন ঘিরে শরিকের অনেকের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। বিএনপি ঘোষিত প্রসাব্য প্রার্থীর তালিকা নিয়ে মিত্র 12 দলীয় জোট আপত্তি তুলেছে। তারা অভিযোগ করেছে, শরিক দলের নেতাদের সঙ্গে কোনো আলোচনা না করেই বিএনপি 2 ধাপের সংসদীয় আসনের প্রার্থী ঘোষণা করেছে। জোটের নেতারা মনে করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শরিকদের সঙ্গে বৈঠকে নির্বাচন এবং সরকার গঠনের যে দৃঢ় প্রতিশ্রুতি দিয়েছিলেন তা 272টি আসনে মনোনয়ন ঘোষণার মাধ্যমে বরখেলাপ করা হয়েছে। শরিকের এসব অভিযোগের বিপরীতে বাস্তবতার আলোকে সিদ্ধান্ত নেওয়ার পক্ষে বিএনপির নীতি নির্ধারকরা। শরিক দলগুলোতে কতটি আসন ছাড়া হবে তার আগে তারা বিজয়ী হওয়ার সম্ভাবনা দেখছেন। নিবন্ধিত শরিক দলের প্রার্থীরা তাদের নিজ প্রতীক নিয়ে বিজয়ী হতে পারবেন এমন ভরসা রাখতে পারছেন না বিএনপি। জোট নিয়ে আলোচনা চলছে জানিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী বলেন, আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলনে ছিলেন তাদের অনেক এলাকা নিয়ে আলাপ আলোচনা চলছে। এখনও 28টি আসন বাকি আছে, জোটের আলোচনা শেষ হয়নি। অন্যদিকে আওয়ামী লীগবিহীন ভোটের মাঝে নতুন বাস্তবতায় এবার বিএনপির প্রধান প্রতিপক্ষ হিসাবে সামনে এসেছে জামায়াত ইসলামী। তাদের নেতৃত্বে এরই মধ্যে 8টি দল একযোগে সক্রিয় মাঠের আন্দোলনে। জামায়াতের সঙ্গে ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস সহ 8টি ইসলামপন্থী দল থাকলেও ভোটের জোট বা নির্বাচনে আসন সমঝোতার ঘোষণা এখনও আসেনি তাদের দিক থেকে। জামায়াতের একাধিক সূত্র বলছে, নির্বাচনী তফসিল ঘোষণার আগেই শরিকদের সমঝোতার ভিত্তিতে প্রতিটি আসনে চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশিত হবে এবং সম্মিলিত কৌশলে ভোটযুদ্ধে লড়াইয়ের পরিকল্পনা চলছে। এই পরিস্থিতিতে বিএনপি বা জামায়াতের সঙ্গে নতুন রাজনৈতিক দল এনসিপির কোনো জোট হয় কিনা সেদিকে সবার নজর, কিন্তু এক্ষেত্রেও দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। বরং সংস্কারের পক্ষে থাকা মধ্যমপন্থী দলগুলোর সঙ্গে জোটের আলোচনা চালিয়ে যাচ্ছে এনসিপি নেতারা তৃতীয় শক্তি বা তৃতীয় জোট গঠন করে বিএনপি ও জামায়াত ইসলামের সঙ্গে নির্বাচনী সমঝোতার প্রশ্নে শক্তিশালী অবস্থানে থাকতে চাইছেন। এনসিপি সদস্য সচিব আকবর হোসেন বলেন, এবি পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন, গণ অধিকার পরিষদ সহ মধ্যমপন্থী রাজনীতি ও সংস্কারের পক্ষে থাকা দলগুলোর সমন্বয়ে জোটের বিষয়ে আলোচনা চলমান রয়েছে। তবে জোটের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানান এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদি। তিনি বলেন, তাদের প্রার্থী বাছাইয়ের কাজ শেষ পর্যায়ে এবং খুব অল্প সময়ের মধ্যে তারা প্রাথমিক প্রার্থীর তালিকা প্রকাশ করবেন। এনসিপির একটি সূত্র অবশ্য জানিয়েছে, জোট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আটকে আছে 2 ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদের ওপর। তাদের মধ্যে একজন উপদেষ্টা মনে করেন, এনসিপি বিএনপির সঙ্গে জোট না করে এককভাবে নির্বাচন করলেও সুবিধাভোগী হবে জামায়াত ইসলামী এবং এক্ষেত্রে এনসিপির রাজনৈতিক ভবিষ্যৎ হুমকির মুখে পড়বে, যে কারণে তারা দলটিতে থাকা 2 উপদেষ্টার অনুসারীরা এনসিপিকে বিএনপির দিকে নেওয়ার চেষ্টা করছেন। তবে দলটির নেতাদের একটা অংশ জামায়াতের সঙ্গে জোট করতে আগ্রহী। জোট নিয়ে নেতাদের মতবিনিময়ের কারণে এনসিপির মধ্যে বিভক্তি চলছে। অন্যদিকে আওয়ামী লীগের শরিক হিসাবে গত 3টি নির্বাচনে অংশ নিয়ে জাতীয় সংসদে বিরোধী দল হয়েছিল জাতীয় পার্টি।
দলটিকে নিষিদ্ধ ও সঙ্গে জোটে অযোগ্য ঘোষণার দাবিতে রাজপথে একাধিক দল আন্দোলনও করেছিল। তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচন করা জাপান নিজস্ব সিদ্ধান্ত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার পরে জাতীয় পার্টিতে আরেক দফা ভাঙন দেখা যায়। আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে একটি সংসদ সম্মেলন করে নতুন কমিটি দিয়ে কার্যক্রম শুরু করেছে। এরই মধ্যে তারা আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন আওয়ামী লীগের শরিক জাতীয় পার্টির সঙ্গে ঐক্যবদ্ধ নির্বাচনের ঘোষণা দিয়েছে। আগামীকাল তারা জাতীয়তাবাদী গণতান্ত্রিক জোট নামে নতুন জোটের ঘোষণা দিতে পারেন। এই জোটে নতুন নিবন্ধিত রাজনৈতিক দল, জনতা পার্টি সহ আরও 16টি রাজনৈতিক দল রয়েছে বলে জানা গেছে। তারা জোটগতভাবে নির্বাচনে অংশ নেবেন। জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি বলেন, নির্বাচন করলে কোনো একটা জোট হতেই পারে। জোট গঠন নিয়ে তারা কারো সঙ্গে আলোচনা শুরু করেননি। তবে তাদের ভোট ব্যাংক রয়েছে, তাই অনেকে তাদের জোটে নিতে আগ্রহী হবে, কারণ তাদের ভোট অনেক আসনে ফলাফল নির্ধারণ করবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।